হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই তো খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং হাসি খুশি আছেন। আমি সৌম্য মুখার্জি, অশরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে মাউথপিসটা সামনে নিয়ে নিয়েছি যাতে আওয়াজে কোনো গন্ডগোল না হয়। আমি এই ভিডিওটা কালকে করেছিলাম, কিন্তু আবার কিছু কারণবশত আমি পুছে দিয়ে আজকে ওই জন্য দেখুন একটা পোস্ট করেছি যে আজকে ভিডিও আসতে কিন্তু দেরি হবে, সঙ্গে থাকবেন। দেখুন, এর আগে আমি 2-3 দিন আগে কিছু পোস্ট করেছিলাম, সেই ছবিগুলো আপনারা দেখেছিলেন এবং ওই পোস্ট মারফত কিছু কমেন্ট আমার কাছে আসে যেগুলোতে বলা আছে যে এটা মানে মুকুন্দপুরের ঘটনা, কেউ বলেছেন এটা গোপালনগরের ঘটনা। লেটেস্ট যেটা এসছে সেটা এক ভাই হোয়াটসঅ্যাপে এসে দেখাচ্ছে যে জেঠু এইটা করে যে এটা অশোকনগরের ঘটনা বলে চালানো হচ্ছে। কেউ বলেছেন এটা ভাইরাল হচ্ছে, এবং তখনই আমি সজাগ হয়ে যাই, কারণ ভাইরাল হয়ে যাওয়া কোনো ফটোগ্রাফ বা কোনো কিছু সেটা ইউটিউবে পোস্ট করাটা ঠিক না, কারণ আরেকজন করেছেন, আবার আমি করব, ইস্যু আসতে পারে। যার জন্য আমি দেন ওগুলো তুলে নিই এবং একটা শর্ট ভিডিও করে আপনাদের জানাই, যেহেতু এটা ভাইরাল হয়েছে এবং কোনো কোনো চ্যানেলে কেউ কেউ হয়তো বলে থাকবেন ঘটনা, আমি তো কোনো চ্যানেল ফলো করি না, আমি আপনাদের মারফতই খবর পাই। তো সেই জন্য আমি এই ঘটনা থেকে আমি সরে যাচ্ছি, আমি বলবো না। কিন্তু এখানে আপনারা অনেকে আমাকে বলেন যে আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি স্পষ্টভাষী লোক এবং আপনার কথাকে আমরা গুরুত্ব দিই, এবং সেই জন্য জেঠু, কেউ বলেন কাকু, কেউ বলেন দাদা, যে আপনার মুখ থেকে আমরা এই ঘটনাটা শুনতে চাই। তো দেখুন, আমি আপনারা শুনতে চান সব ঠিক আছে, কিন্তু তার জন্য দেখুন আপনারা যে চ্যানেলটায় বসে আরাম করে ঘটনাগুলো শোনেন, এনজয় করেন, সেটা নিশ্চয়ই মানে কোনোভাবে ব্যাহত হোক এটা আপনারা নিশ্চয়ই চাইবেন না। তাই তবুও আপনাদের অনুরোধ যখন আছে, তখন আমি ঘটনার ভূমিকাটা আমি বলে দিই। বিভিন্ন জায়গার ঘটনা বা বিভিন্ন জায়গার নামে তো ঘটনাটা মানে বলা হচ্ছে যে এখানে, কিন্তু ঘটনাটার সূত্রপাত কোথা থেকে আমি আপনাদের বলে দিই। 2025 মানে যেটা চলছে, 2025 17ই জুলাই জনৈক এক ভদ্রলোক ফেসবুকে একটি পোস্ট করে এই ছবি দিয়ে, এবং তিনি 11 জনকে ট্যাগ করে এই পোস্টটা করেন। সবচেয়ে বড় কথা, তিনি যে পোস্টটা যখন করেছেন 11 জনকে তো ট্যাগ করেছেন, তার নিচে নীল নীল বড় হরফে ইংরেজিতে লেখা 3টে নিউজ চ্যানেলের নাম। তার মধ্যে একটা লোকাল নিউজ চ্যানেল, মানে যে জায়গার ঘটনা সেখানকার লোকাল নিউজ চ্যানেল, বাকি দুটো মানে একটা মানে নামি দামি চ্যানেল যেগুলো আপনারা খবর শোনেন বা খবর দেখেন। তাহলে এই 3টে চ্যানেলের নাম নীল ট্যাগলাইনে করা আছে। এইবার ভদ্রলোক লিখছেন যে এরা দেখুন এরা জলপাইগুড়ি তিস্তার 10 নম্বর স্পারে কোনো কিছু মানাতে গেছিল। কি মানাতে গেছিল আমি এখানে উজ্জ্ব রাখলাম, এবং সেখানে এই ছেলেটিকে ভূতে টেনে নিয়ে যায়, এই দেখুন তার ছবি, এই বলে পোস্টটা করে। ওইখানে জনৈক এক ভদ্রলোক, তার পদবী বর্মন, তিনি ওখানে এসে লেখেন FAKE, অর্থাৎ ফেক। উত্তরে ওই পোস্টদাতা তার রিপ্লাইতে গিয়ে তিনি জানান যে না ভাই, ভাই সম্বোধন করে বলেন এটা ফেক নয়, ছেলেটি আমার রিলেটিভ এবং ছেলেটির বাড়ি ময়নাগুড়ি। এইবারে আমার কনফিউশনটা এখান থেকে তৈরি হয় যে হাউ ফার লং ডিস্টেন্স ফ্রম ময়নাগুড়ি টু জলপাইগুড়ি তিস্তা নদীর ওই 10 নম্বর স্পার। বোঝা গেল? যদি, কারণ আমি জলপাইগুড়ি যাইনি, আমি কার্শিয়াং, দার্জিলিং, সিকিম টিকিম ঘুরেছি, এমনকি কালিম্পংও দেখিনি আমি। তা জলপাইগুড়ি যখন যাইনি, ময়নাগুড়ি যাইনি, আমি কী করে বলবো ভাই যে কত দূরত্ব? ওখানকার মানুষেরাই বলতে পারেন, আপনারাই কমেন্টে বলতে পারবেন যারা ওখানকার মানুষ, যে কতটা দূরত্ব।
তাহলে দূরত্ব যদি বেশি হয় তাহলে যে ছেলেটির সঙ্গে এটা হয়েছে সে ময়নাগুড়িতে তার বাড়ি, সে জলপাইগুড়িতে থেকে পড়াশুনো করে অথবা চাকরি করে, কিছু একটা করে, ঠিক আছে? তো যে ছেলেটি আমাকে ঘটনা পাঠিয়েছে সে জলপাইগুড়ির ছেলে, এবং সে আমাকে বলে, জেঠু আপনি আমাকে অবিশ্বাস করেন না তো? আমি বলছি, আরে ভাই তোমাকে আমি অবিশ্বাস করতে পারি জেঠু? কখনোই অবিশ্বাস করি না, তবে যেটার মধ্যে আমার সংশয় থাকবে সেটা আমি উপস্থাপনা করব না বা করি না। তবে ও আমাকে যথেষ্ট মানে এগুলো প্রুফগুলো আমাকে দেয়। তো যাই হোক, এবং এই পোস্টের স্ক্রিনশট আমার কাছে কিন্তু রয়েছে, যে পোস্টটা হয়েছিল এবং তার এগেনস্টে মানে স্ক্রিনশটে যে দু তিনটে ইয়ে দেখা যায়, মানে কমেন্ট এবং তার রিপ্লাই, সেই দু তিনটে আছে। তো কেউ যদি দেখতে চান আমার মেসেঞ্জারে আসবেন, হোয়াটসঅ্যাপে আসবেন না, কারণ হোয়াটসঅ্যাপটা খোলাটা হচ্ছে যারা ঘটনা পাঠান তাদের জন্য, ঠিক আছে? তাহলে অনেক ভিড় হয়ে যাবে, আমি পোস্টটা দেখাতে পারবো না। মেসেঞ্জারে আসবেন, আমার প্রোফাইলটা সার্চ করবেন, পিছনে মা কালীর ছবি, শম্ভু মুখার্জি, আমি দেখিয়ে দেবো যে পোস্টটা কী ছিল। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু ওখানে একটা আলোড়ন পড়ে গেছিল, এবং আমি যেটা শুনেছি, যেটা আমার কাছে খবর আছে, লোকাল থানাতেও অভিযোগ দায়ের করা হয়, ঠিক আছে? এই ছেলেটা সিরিয়াসলি উন্ডেড হয়, হসপিটালাইজড হয়, সব কিছুই আমি জানতে পারি। এবার যখন এই ঘটনাটা ঘটে, এর কয়েকদিন বাদে জলপাইগুড়ির একটি মেয়ে, নামটা আমি জানি, আমি নামটা নিচ্ছি না, সে তার প্যারানর্মাল ব্যাপার নিয়ে একটু তার উৎসাহ বেশি। সে বাড়ির লোককে ভুজুং ভাজাং বুঝিয়ে, কোনো বন্ধুর বাড়ি যাচ্ছি বা কিছু যাচ্ছি, সে রাতের অন্ধকারে তার ক্যামেরা ট্যামেরা নিয়ে সে ওই 10 নম্বর স্পারে যায়, এবং সেখানে সে বিভিন্ন ছবি টবিও রাতের ভিশনে ছবি তোলে, বা কোনো সাউন্ড শোনবার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না, বিফল মনোরথ হয়ে সে বাড়ি ফিরে আসে। এরপর থেকে যেদিন মেয়েটা বাড়ি ফিরে, তার পরদিন থেকে মেয়েটার সঙ্গে কিছু অপ্রাকৃত অনৈসর্গিক ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ মেয়েটা ঘুমোতে পারে না, রাত্রে ঘুমের মধ্যে জেগে জেগে ওঠে, ভয় পায়, যখন ঘরের মধ্যেও ঘুরছে মনে হচ্ছে ওর সঙ্গে কেউ আছে, ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়। একদিন মেয়েটা রাত্রে ঘুমিয়ে আসে, হঠাৎ ঘুমটা ভেঙে যায়, এবং চোখটা যেই ও মেলেছে, ও দেখে ওর মাথার শিওরে লম্বা ঠ্যাঙা মতো কালো কেউ একজন দাঁড়ানো। ও এবার বাড়ির লোককে জানায়, এবং বন্ধু বান্ধবী মহলেও জানায়। তো ওর যে ছেলে বন্ধুরা আছে তারা বলে, তুই মাথার শিওরে যাকে দেখেছিস সে তো জম, তোকে নিতে এসেছে। মানে জাস্ট ছেলেরা যেরকম মেয়েদের পিছনে লাগে ঠাট্টাই আর কি করে, একই মেয়েটা একটু টমার মধ্যে রয়েছে, আবার তারপরে এরম ধরনের ইয়ার্কি করেছে, স্বাভাবিক মেয়েটা একটু মানে মনমরা হয়ে গেছে, যে তাহলে আমার দিন কি শেষ, আমি কি মানে আর বাঁচবো না, ঠিক এইরকম একটা ব্যাপার। এবং 24 তারিখে এই ছেলেটার কাছেও আসে, এই ছেলেটারও বান্ধবী হয়, তা বলছে দেখ এরম এরম ব্যাপার, আমি এরম এরম হচ্ছে। তখন বলছে, দেখ ওদের কথা কান দিস না, ওরা তোর সাথে ইয়ার্কি মেরেছে, আর এগুলো কিছু না, তুই ওখানে গেছিস কোনো ব্যাপারে তোর মনে একটা ভীতি বা শঙ্কা আছে, তার থেকে তোর এসব মনে হচ্ছে, দরকার হলে কালীবাড়িতে একটা পুজো টুজো দিয়ে নে, দিয়ে ওই মা কালীর ফুলবেলতা বালিশের তলে দিয়ে শো, ওটা কিছু না, ঠিক আছে? এইবার আপনাদের একটু বলি, এই যে তিস্তা নদীটা, এটা তো জলপাইগুড়ি টাউনের ভিতরে যখন প্রবেশ করে, ওখান থেকে যখন গেছে, পাড়টা কিন্তু খুব নির্জন, এবং কখনো কখনো দু একজন টুরিস্ট আসে ওর পাশে, এবং শীতকালটায় কিন্তু এখানে একটু জমজমাট, মানে ভিড় হয়, মানে পিকনিকের জন্য ভিড় হয়, আবার বিকেলবেলা হলে সব পাতলা হয়ে যায়। এবার যে ছেলেটি বলছে, সে বলছে যেরকম ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেটিকে পাওয়া গেছিল, বলছে কাকু আপনি শুনে রাখুন, কোনো রকম কোনো জন্তু জানোয়ার আসা সম্ভব না, কারণ বিশেষ ঝোপঝাড় বা অমুক তমুক কিচ্ছু নেই, কিন্তু অত্যন্ত নির্জন। কি করে এটা হয় আমি জানি না। এবং বলছে এই যে তিস্তার যে পাড়গুলো আছে, এই পাড়গুলোকে বলা হয় স্পার। এই স্পারগুলো এক একটা ভাগে বিভক্ত, 1 নম্বর স্পার, 2 নম্বর স্পার, 3 নম্বর স্পার, এরম করে 19টা স্পার আছে। এই ঘটনাটা ঘটে 10 নম্বর স্পারে। বোঝা গেল? বোঝাতে পারলাম?
ঠিক আছে। তো ইতিপূর্বে আপনারা সেই ছবি ছাপাগুলো দেখে নিয়েছেন, তাহলে এবার বুঝতে পারছেন। এইবার এটা তো গেল ওর দিক। ও আর একটা কথা বলেছে যে ওই যে উপরের দিকে যে মানে বলছে বাম দিকটায় তো ওই স্পারটা রয়েছে, মানে তীরটা, তার উল্টো দিকে কিন্তু বাড়ি আছে যেটু, মানে ও আমাকে বলছে যে উল্টো দিকে কিন্তু অনেক বাড়ি আছে। বলো এটা আমার শোনা কথা, অথেন্টিক নিউজ কিনা আমি বলতে পারবো না যেটু। কোনো এক মুসলিম মহিলাকে তার শ্বশুর বাড়ির লোকজন টর্চার করত। তার স্বামী, স্ত্রী এবং শ্বশুর তারা একদিন মিলে একে ধরে গায়ে আগুন দিয়ে দেয়, এবং সে বোধহয় চিল্লাতে চিল্লাতে অগ্নিদগ্ধ অবস্থায় সেই তিস্তার পাড়ে চলে আসে দৌড়তে দৌড়তে। তখন ও বলছে জানি না এই কথাটা সত্যি কি মিথ্যে, তবে এটা আমি এর পরেই ঘটনার পর আমি শুনেছি যে এরকম নাকি হয়েছিল কয়েক বছর আগে। আমি জানি না, আপনাকে সঠিক বলতে পারবো না, এর অথেন্টিসিটি নেই। যেটুকু শুনেছি আমি সেইটুকুই আপনাদের বললাম। তাহলে হতে পারে তার কোনো ইয়ে বিদেয়ী আত্মা বা কিছু, কোনো স্পিরিট ঘুরে বেড়ায়, হতে পারে তার থেকে। কিন্তু ও বলছে যেমনভাবে জখম হয়েছে তাতে কোনো জঙ্গল, এবং যেভাবে জখমটা হয়েছে তাতে ভাই আমার যা দেখে মনে হয়েছে, আপনাদের বলি, মাসখানেক হাসপাতালে থাকার কথা, মাসখানেক, তার কমে হবে না। যাই হোক, আমি ঘটনাটা আমি পুরো উন্মোচন করব, এবং যখন আমি বলবো তখন দেখবেন কারুর সাথে কোনো মিল নেই, মিল পাবেন না। যেটা আপনারা শুনে এসছেন বা শুনেছেন, মিল নেই। আমি আরেকটা জায়গা থেকে একটা, মানে যে জায়গার ঘটনা বলা হচ্ছে সেই জায়গাটা আমি গুগলে সার্চ করি, কেউ বলেছে আর কি। গুগলে সার্চ করলে শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ভারতের কোনো ভূখণ্ডের ওই নামে কোনো জায়গা আমি পাচ্ছি না, এক। দুই, যখন ওই নামটা দিয়ে সার্চ করতে যাচ্ছি তখন ওয়েস্ট বেঙ্গলের একটা সি কোস্ট আসছে, যেখানে যুবক যুবতীরা বেশিরভাগ যায়। একটা সি কোস্ট আসছে ওই নাম দিয়ে এ করলে, প্রপার ওই নামে কোনো জায়গা নেই। ওটা দিয়ে সার্চ করতে গেলে ওইটা আসছে। যেমন আপনি দীঘা যেতে গেলে চাউল খোলার মোড়ে নামতে হবে আপনাকে, বাঁদিকে অটো টোটো সব দাঁড়িয়ে আছে, ওখানে যায় নববিবাহিত যুবক যুবতী, এরা যায়। হ্যাঁ, বয়স্করাও যায় না তা না, যার যেমন খুশি, এটা বললাম। তো সেই জায়গার এটা আমাকে দেখাচ্ছে, কিন্তু ঘটনাটা তো ওই জায়গার নয়। তাহলে যে জায়গার নাম আমি শুনেছি ওটা ওই জায়গার ঘটনাই নয়, তাহলে কি হবে? তা মেদিনীপুর থেকে আমি একটা পাই, সে আমাকে বলে যে ঘটনাটা কিন্তু সত্যি, এবং এই মেয়েটিকে আমি কিন্তু যথেষ্ট রিলাই করি এবং যথেষ্ট বিশ্বাস করি। কিন্তু ও এত, মানে কাজের চাপর, প্রেশার, ওকে আমি কালকেই কথা হচ্ছিল ওর সঙ্গে, 3 মাস বাদে কথা হচ্ছে, জানেন, 3 মাস বাদে। মানে খুব উচ্চ পদে চাকরি করে তো, আমি বলি আপনাদের। এবার ও আমাকে বলছে আপনি আমাকে ছবিগুলো দিন তো। তখন আমি ছবিগুলো দিই ওকে। ছবিগুলো দেখে ও খানিকক্ষণ বাদে আমাকে রিপ্লাই করে, হ্যাঁ আমার ছবির সাথে আপনার ছবি মিলে যাচ্ছে, ঘটনাটা কিন্তু সত্যি জেঠু, এই কথাটি কি বলেছে। কিন্তু তার পরিবর্তে আমি যে তাকে জিজ্ঞাসা করবো তুমি কি মনে করো যে এটা কোন জায়গার ঘটনা, এটা আমার জিজ্ঞেস করা হয়নি। আমি সময় পেলে জিজ্ঞাসা করবো, কিন্তু কতক্ষণ অ্যান্সার দেবে আমি জানি না। তা আজকে ভূমিকাটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পারলাম যে কি বৃত্তের কি কথা। একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম, মানে আজকে অন্তত আজকের দিনে বসে এখানে ক্লিয়ার করে দিতে পারি যে এটা কিন্তু ঘটনাটা জলপাইগুড়ি, ঠিক আছে? ক্লিয়ার হলো, জলপাইগুড়ি ঘটনা। এবার যেদিন আমি বলবো সেদিনকে দেখবেন কারোর সঙ্গে মিলবে না। অপেক্ষা করুন, আমার প্রতি বিশ্বাস রাখেন কিনা কমেন্টে জানান। যদি বিশ্বাস রেখে থাকেন তাহলে জানান। দেখুন, যদি আমার ক্লিয়ারিটিটা পুরো থাকতো আমি এখানে বসে আপনাকে বলে দিতাম, কারোর সঙ্গে মিলবে না। কে আমাকে চ্যালেঞ্জ করবে বলুন? কে আমাকে কপিরাইট চ্যালেঞ্জ করবে? কিচ্ছু করতে পারবে না, মিলবেই না তো ভাই, মিলবেই না। আমি তো জিরো গ্রাউন্ড থেকে আমি তুলে আনবো, আগে জানবো, তারপরে আমি অনেকের কাছে অনেক কিছু জানতে চাই, আবার অনেকের কাছে কিছুই জানতে চাই না, আমি জানিয়ে ঠিক বলছে। আজকে তো দেখুন একটা ডাক্তারের এক্সপিরিয়েন্স কত হয়,
আপনারা যখন গুগল সার্চ করেন এই ডাক্তারের এক্সপিরিয়েন্স 12 বছর, এই ডাক্তারের এক্সপিরিয়েন্স 15 বছর, তা আমার 12 বছরের উপর হয়ে গেল এক্সপিরিয়েন্স। সুতরাং শুনলে বুঝে যাই কিছুটা তো এক্সপিরিয়েন্স কাজ করে। তা নিশ্চিন্ত থাকুন, আমি বলবো আজকে ভূমিকাটা আপনারা পেয়ে গেলেন। চলুন আমি দ্বিতীয় ঘটনায় যাই। ভিডিওটা হয়তো বিশাল বড় হবে, আপনারা বোর ফিল করবেন। দ্বিতীয় ঘটনাটা যেটা একটা মন্দিরের ভিতর থেকে একটা চাপা আর্তনাদ আসছে, আপনারা দেখেছেন, এবং একটি সাদা গেঞ্জি পরা ছেলে কালো প্যান্ট পরা, সে বোধহয় আওয়াজটা শুনছে বা ভিডিও করছে। আপনারা দেখেছেন মন্দির চত্বরটা, ওয়েল ফিনিশড মন্দির, একদম মার্বেল পাথর দিয়ে একদম পুরো ইয়েটা করা, সাইডে টাইলস বসানো একদম সুন্দর করে, এবং ওয়াল পুট্টি টুট্টি করা। ওটা হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরটা কোথায় আপনাদের বলি, এই মন্দিরটা বহরমপুরে। ঘটনাটা আমাকে পাঠিয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ বহরমপুরে থাকে। এই মন্দিরটা বিশ্বজিতের বাড়ি থেকে 8.5 থেকে 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং সেটা একটা গ্রাম বলতে পারেন আপনারা। ঘটনাটা 2016 সালে। তাহলে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই কান্নার আওয়াজ বা ঘটনাটা কি। এবং চাপা আর্তনাদটা এইরকম, যেমন আমাদের মতো বয়স্ক লোকেদের একটা সিভিয়ার পেন হলে যেমন এরকম একটা এইরকম আওয়াজটা আসছে। এবং কিছু স্কুল পড়ুয়া, কিছু কলেজ পড়ুয়া, ওখানকার ছেলেপুলে, তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারা ওইটার ভিডিও করে এবং ওই আওয়াজটার সাউন্ডটার ভিডিও করে ওরা। ঠিক আছে, সেটা তাহলে আমি দিলাম কি করে? কিন্তু ঘটনাটা 10 বছর আগের। অনেকেই সেই ভিডিও ডিলিট করে দিয়েছে, কারণ অশুভ একটা জিনিস তারা মোবাইলে রাখেনি। একজনের কাছেই পাওয়া গেছে, সেখান থেকে ভিডিওটাকে নেওয়া হয়েছে, মানে বিশ্বজিৎ পেয়েছে, পেয়ে আমাকে দিয়েছে। ওরই এক শালা তার থেকে পেয়েছে। যাই হোক, এবারে বলি যে সম্পর্কটা কি বিশ্বজিতের সাথে। ওই 9.5 কিলোমিটার দূরে ওই মন্দিরের সম্পর্কটা কি। বিশ্বজিৎ ওই যে ওর বাড়ি থেকে 9.5 কিলোমিটার দূরত্বে ওই যে দুর্গা মন্দিরটা, ওইখানে একটি মেয়েকে বিশ্বজিৎ ভালোবাসে। ঠিক আছে, মানে বিশ্বজিতের প্রেমিকা বলতে পারে। এখন বর্তমানে সে বিশ্বজিতের বৈধ স্ত্রী বা সহধর্মিনী। ঠিক আছে, কারণ 2022-এও বিয়ে করেছে। এইবারে ঘটনাটা 2016 সাল। তো বিশ্বজিৎ বলছে যে 2016 সাল বলে আমার যিনি হবু শ্বশুর মশাই, তার একটু হার্টের একটু সমস্যা দেখা দেয়। দেখা দিলে উনি একেবারে আর কলকাতার না করে উনি একেবারে ভেলোরে যাওয়ার সিদ্ধান্ত নেন, যে ভেলোরে যাব, ভেলোরে গিয়ে একদম প্রপার ট্রিটমেন্টটা আমি করিয়ে আসবো। যে কি অপারেশন কেস নাকি না মেডিসিন, এইটা। তো যাই হোক, এবারে ওনাদের তো যাওয়ার দিন তো এসছে। এবার ওনারা ওই কর্ণ সুবর্ণ যে মনে হয় কোনো রেলওয়ে স্টেশন আছে, ওখান থেকে ট্রেন ধরে মনে হচ্ছে হাওড়া, এবং সেখান থেকে আবার ওই মানে কাটপাট্টি বা কোনো জায়গায় মানে ট্রেনটা ধরবেন সাউথে। তো সব নাম তো আমার মনে থাকে না। তো যাই হোক, তো যেদিন ওনাদের বেরোনোর কথা, তখন ওই বিশ্বজিৎ ওর সেই প্রেমিকাকে ফোন করেছে। ফোন করে ও বলছে যে তোমার বাবা, তারপরে মামা শ্বশুর, এরা সব বেরিয়ে গেছেন, ওরা ঠিকঠাক মতো বেরিয়েছেন তো? তখন ওর হবু বউ ওকে বলছে যে হ্যাঁ, সবাই ঠিকঠাক মতো বেরিয়েছে, চিন্তার কিছু নেই। কাল রাত্রে আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, মার জিনিস, বাবার জিনিস, মামার জিনিস। আর আজকে খুব ভোরে উঠে যে টুকটাক বাকি ছিল সেগুলো আমি সব ভোরে টোরে দিয়েছি, ওরা বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। এই খবরটা নিতে বিশ্বজিৎ ফোন করেছিল। তাই ফোনে ওর সাথে কথাবার্তা হচ্ছে ওর হবু বউয়ের সঙ্গে। তো হতে হতে ওর বিশ্বজিতের সেই হবু বউ সে বলছে, এই দাঁড়াতো, পাড়ায় কি যেন একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। তখন বিশ্বজিৎ বলছে, কি গন্ডগোল? তখন বলছে, না কি একটা যেন গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি না, তুমি ফোনটা রাখো, আমি একটু দেখে আসি। তখন বিশ্বজিৎ বলছে, শোনো, তুমি একা মেয়ে, বাইরে যেও না। মানে ওরা তখন 3 ভাই বোন ছিল বাড়িতে, মানে বিশ্বজিতের ওই হবু বউ, তার একটি ভাই ছোট, আর বোন, এরা ছিল। তা বলছে, বিশ্বজিৎ বলছে, তুমি বাড়ির বাইরে যেও না। তা বলছে, না আমি বাইরে যাব না, আমি পাশের বাড়ি থেকে খবর নিচ্ছি যে জিনিসটা কি। কারণ বিশ্বজিতের ওই শ্বশুর বাড়ি থেকে ওই দুর্গা মন্দিরটা 8-10টা বাড়ি পরে, ওই দুর্গা মন্দিরটা। তো যাই হোক, বিশ্বজিৎ ফোনটা রেখে দিয়েছে, বলে হ্যাঁ তুমি আশপাশ থেকে খবর নাও, বাইরে যেও না।
দরকার কি? একা মেয়ে মানুষ বাইরে বেরোনোর দরকার নেই। তো বিশ্বজিৎ ফোনটা রেখে দিয়েছে। কিছুক্ষণ বাদে ওর বউ আবার ফোন করেছে। ফোন করে বিশ্বজিৎকে বলছে যে দুর্গা মন্দিরের ভিতর থেকে একটা আর্তনাদের আওয়াজ আসছে, মানে কেউ যেন মানে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেটা পুরুষ কণ্ঠ কি নারী কণ্ঠ বোঝা যাচ্ছে না, একটা আওয়াজ আসছে এবং প্রচুর ভিড় হয়েছে। এবার এটা জানাজানি হলো কি করে? জানাজানি হলো মন্দির সংলগ্ন যে বাড়িটা আছে তারাই আগের দিন থেকে আওয়াজটা পাচ্ছে। এবার আওয়াজটা পাচ্ছে, এবার বুঝতে পারছেন না ওনারা যে আওয়াজটা ভাই কোথা থেকে আসছে। ওনারা মনে করছেন ওনাদের পাশের একটু দূরে যার বাড়ি আছে সেই বাড়ির আওয়াজ নাকি, কেউ অসুস্থ হলো নাকি, সেই বাড়িতে গিয়ে তারা খোঁজ নিয়েছে যে তোমাদের বাড়ি থেকে, হ্যাঁ তোমাদের বাড়ি থেকে অসুস্থ হলো নাকি, এটা আওয়াজ আসছে কাতরানোর আওয়াজ। বলে না, আমরাও তো পাচ্ছি আওয়াজটা। তখন তারা আবার আরেক বাড়ি গেছে, বলছে তোমাদের বাড়িতে কিছু হয়েছে নাকি, কেউ অসুস্থ নাকি। তারা প্রত্যেকে বলছে না, কারোর বাড়িতে কেউ অসুস্থ নেই। বলে তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? এইভাবে লোকজন জড়ো হয় এবং অবশেষে উদ্ধার হয় যে মন্দিরের ওই একদম সেন্টার থেকে, অর্থাৎ আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, ভিতরে চৌকো যে বিশাল মার্বেল বসানো জায়গা, ওর ঠিক সেন্টার থেকে আওয়াজটা আসছে। ঠিক আছে, আওয়াজটা আসছে 30-40 মিনিট ধরে এই আওয়াজটা থাকছে, আবার আওয়াজটা থেমে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে এবং এটা চলছে। তো এইবার কি করা যায়? গ্রামের লোকেরা এইবারে করলো কি, ওই মন্দির থেকে বেশি দূরত্বে নয় একটা আশ্রম আছে, বহু পুরনো আশ্রম, মানে 100 বছরেরও পুরনো, তারও পুরনো আশ্রম আছে। আর ওর ভিতরে একটা বিশাল বট গাছ আছে। বিশ্বজিৎ বলেছে কখনো যদি ছবি পাই আমি ছবিটা পাঠিয়ে দেবো আপনাকে, কাকু, আপনি দেখে নেবেন। ওই আশ্রমটা একটা লিগেসি আছে। লিগেসিটা কি, মানে আশ্রমের যিনি প্রধান, যিনি মাহন্ত, তার মৃত্যু হলে তার পরে যে নেক্সট আছেন পদাধিকারী, তিনি কিন্তু ওখানে বসবেন এবং তাকে, এবং যিনি মারা যাবেন তাকে ওইখানে সমাধিস্থ করা হয়। এবং সেই আশ্রমে এমন কোনো দেবদেবী নেই যার মূর্তি নেই বা পূজিতা হন না, এমন কোনো দেবদেবী বাদ নেই। এবং যখন ওই দুর্গা মন্দিরে ঘটনাটা ঘটে তখন ওই আশ্রমের প্রধান মাহান্ত তিনি চলে আসেন। তিনি কিন্তু কারোর কাছে খবর পাননি, তিনি হঠাৎ ওইখানে আসেন। এসে ওই গ্রামের লোকেদের বলেন যে আপনাদের আমি আগেই বলেছিলাম যে এ করবেন না, মানে এই জিনিসটা আপনারা যেটা করতে বলেছিলাম সেটা আপনারা করেননি। দোষ কালী পুজো করতে বলেছিলাম, আপনারা সেটা করেননি। অথচ গ্রামের ভিতরে কি কি অবস্থা হয়েছে আপনারা সবটাই জানেন। গ্রামের ভিতরে কি কি অবস্থা হয়েছে আপনারা সবটাই জানেন। তো বলেছে, তো বিশ্বজিৎ আমাকে বললো কাকু আপনি বিশ্বাস করবেন না, 2015 শেষ থেকে 16-র মধ্যে যে আমার ওই শ্বশুরবাড়ি পাড়ার গ্রামে যে কি হারে মড়ক লেগেছিল আপনি চিন্তা করতে পারবেন না। তখন তার করোনা ফরোনা নেই। বলে একটা লোক, সে ভদ্রলোক, পাশের বাড়ির লোক, সে শুয়ে আছে, সকালে উঠে শুনলো সে মানে তার স্ট্রোক হয়ে গেছে। ও মা, 2 দিন বাদে দেখছে পাশের বাড়ির একটা জানা পরিচিত মেয়ে, সে হ্যাংড হয়ে বসে আছে। এক ভদ্রলোক ভদ্রমহিলা তাদের এক সন্তানকে নিয়ে নবগ্রাম বলে একটা জায়গায় যাচ্ছিলেন, মানে মুখে ভাত, অন্নপ্রাশন দেওয়ার জন্য। ভদ্রলোকের লরিতে চাপা দিয়ে পিষে দিয়ে চলে গেল এবং তার ডেড বডি দাহ করে আস্তে আস্তে ঠিক পরের দিন ওই ন্যাশনাল হাইওয়ে 34 পর গ্রামের আর একটা লোক চাপা পড়ে মরে গেল। এবং এই বিশ্বজিতের যিনি মামা শ্বশুর, যিনি ওর বাবার সাথে ওই ভেলোরে গেছিলেন, ওনার ছোট ভাই, মানে ছোট মামা শ্বশুর যিনি, তিনি ওই গ্রামেরই, তিনি গড়াই দড়ি দিয়ে আত্মহত্যা করেন এবং সেটা প্রেম ঘটিত ব্যাপার নিয়ে উনি আত্মহত্যা করেছেন। এবং দেখুন, আমার আপনার পাড়ায় যখন এই ধরনের ঘটনা ঘটে, আজ এ মরছে কাল ও মরছে, তখন আমরা বলি না এই ভাই পাড়ার মধ্যে একটা পুজো টুজো দে, ভাই এ কি হচ্ছে রে ভাই, আজ এ মরছে কাল ও মরছে, এটা তো ঠিক না। পাড়াটার হলোটা কি?
রাত্রে কুকুর কাঁদতে দেখলে আমরা বলি যে এই রে আবার কি বিপদ আসছে, যেগুলো আমাদের সংস্কার। সংস্কার বলুন, কুসংস্কার বলুন, যা হোক আপনারা বলতে পারেন, যে যেটা বিশ্বাস করেন। তো এইরকম হচ্ছে। এবার ওই মহন্ত তখন এসে বলছেন যে আপনাদের তো আমি দোষকালী পুজো করতে বলেছিলাম, আমরা করেননি। এবার উনি এই মন্দিরে যান, দুর্গা মন্দিরে, আওয়াজটাও শোনেন, এবং উনি তখন বলেন যে দেখুন, একটা টাইমে এত হারে মরেছে, এখানে কোনো অশুভ আত্মা এখানে আটকে আছে, সে বেরোতে পারছে না, তাকে এখান থেকে বার করার দরকার। এই আর্তনাদ শুনতে পাচ্ছেন, এবং এটা বেশি দিন চলতে লাগলে এই গ্রামটা কিন্তু শ্মশান হবে, এটাও আপনাদের বললাম। তখন গ্রামের লোকেরা বলছে তাহলে কি করা যায়? তখন বলছে যে একটা কাজ করুন, আপনাদের তো আগের বারও বলেছিলাম, শোনেননি, এবারে শুনবেন কিনা জানি না, যদি শোনেন তো ভালো। ওই দুর্গা মন্দির থেকে 10 পা এগোলে একটা 3 মাথা আছে, উনি জায়গাটা দেখিয়ে দিলেন, বললেন এই জায়গাটাতে আপনারা পুজোটা করবেন, মায়ের মৃন্ময়ী মূর্তি মানে মাটির মূর্তি আনবেন, ফল প্রসাদ মিষ্টান্ন সমস্ত দিয়ে পুজো হবে, মধ্যরাতের পরে পুজোয় বসবে এবং ভোর হবার আগে সেই পুজো শেষ হবে, এবং ওই পুজোর যে প্রসাদ বা মিষ্টান্ন যা কিছু ভোগ দেয়া হোক না কেন, সেটা কিন্তু কেউ খাবে না বা কেউ যেন বাড়িতে না নিয়ে যায়, এবং অন্ধকার থাকতে থাকতে এই প্রতিমা পুজো শেষ হয়ে গেলে এই প্রতিমা নিয়ে এবং ওই ফলমূল মিষ্টান্ন শুদ্ধ সবটাই বিসর্জন করতে হবে। এবং উনি আরো বললেন যে পুজোটা করবেন কিন্তু আপনাদের গ্রামে যে কটা ঘর আছে সেই কটা ঘর, বাইরের কাউকে, অন্য গ্রামের কাউকে এতে ইনভলভ করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, উনি এটাও বলেছেন। এবং দেখা গেল কি যে ওই প্রথম বছর পুজো করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম বিশ্বজিৎকে যে প্রথম বছর পুজো করার পরে ওইটা ছিল না, আওয়াজটা ছিল না। দেখুন, আত্মাকে কেউ, এবং নিয়ম অনুযায়ী তো 3 বার করতে হয়, পরে 2 বছর করাও হয়েছিল, পুজোটা কিচ্ছু নেই, বহল তো বিয়াত আছে। 2022-এ বিশ্বজিৎ বিয়ে করে, কিন্তু ওর বড় মামার শ্বশুর যিনি, তিনি স্ট্রোকে মারা যান, বোধহয় বিয়েটা দেখতে পেরেছিলেন কিনা আমি জানি না, মনে হয় পারেননি। ঠিক আছে, তো ব্যাপারটা হলো, এবারে বিশ্বজিৎ আমার ঘটনা শোনে, এবার শুনে তখন বিশ্বজিৎ একদিন রাতে ওর বউকে বলছে যে আচ্ছা 10 বছর আগের কথা তো, তুমি আমাকে ওই তোমাদের ওই দুর্গা মন্দিরের ওই ঘটনাটা একটুখানি বলবে? তো তখন বলছে কেন, সেই ঘটনা তো তুমি জানো, কি হয়েছিল না হয়েছিল। মানে বিশ্বজিৎ যখন প্রেম ভালোবাসা করতো তখন ওই বাড়ি তো যেত, মোটর সাইকেলে যখন আসতো, কোনো ওষুধ টষুধ পৌঁছতে হবে ও দিয়ে আসতো, কোনো ভালো খাবার জিনিস আসলে সেটা দিয়ে আসতো, ঠিক আছে, এমন যাতায়াত ছিল ওদের। তা বলছে বিশ্বজিৎ বউ বলছে কেন এখন তুমি এত বছর বাদে সেটা জিজ্ঞাসা করছো? তা বলছে একজনকে পাঠাবো। বলে কাকে পাঠাবে? তখন আমার চ্যানেলটা দেখি বলছে এই কাউকে পাঠাবো, আমি এনাকে যথেষ্ট রেসপেক্ট করি এবং অত্যন্ত ভালোবাসি, আমি এনার ঘটনাগুলো শুনি রাতের বেলা। তো তখন বলছে ও, তখন বিশ্বজিতের বউ বলেছে ও তুমি এনার ঘটনা শোনো, মানে ওই যে কানে হেডফোন দিয়ে রাত্রে শো, আমি যখন কোনো কথা বলি তুমি আমাকে খালি এরম করো, এই চুপ 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 চুপ, মানে ঘটনা শুনছি, আমাকে থামিয়ে দাও। বলে হ্যাঁ। তখন বিশ্বজিতের বউ ঘটনাটা আবার রিপিট করে, ওকে বলে, ও শোনে, এবং বললো ভিডিওটা কোথায় পাওয়া যায়? ভিডিও তো কারোর কাছে নেই, সে ভিডিও তো ডিলিট হয়ে গেছে। বিশ্বজিতের ভিডিওতে এসছিল ওটা, মানে মোবাইলে, কিন্তু সেই মোবাইলটা খারাপ হয়ে যাওয়াতে সেটা ডিলিট হয়। তখন বিশ্বজিতের বউ বলে যে আমার খুড়তুতো ভাই, ওকে তুমি ফোন করো, ওর কাছে আছে। এবং সেই খুড়তুতো ভাইয়ের নাম আমি জানি, মানে ওর খুড়তুতো শালার, আমি নামটা নিলাম না। তো তাকে ফোন করে যে তুমি আমাকে ভিডিওটা পাঠাও। বলে হ্যাঁ জানবো, পাঠিয়ে দিচ্ছি। তখন আমি আপনাদের ওই ভিডিওটা শেয়ার করি। তা দেখুন ওই জায়গাটা যেটা নাম, সেটা আমাদের কলকাতার একটা নামের সঙ্গে মিল আছে। তা আমি সেই জিনিসটা না মনে করাতে চাই না ওখানকার মানুষকে। তারা এমনি শুনলেও তারা বুঝতে পারবেন যে তাদের ওখানকার কথাই আমি বলেছি, যদি ওখানকার কোনো মানুষ শোনেন বুঝতে পারবেন যে আমি তাদের ওখানকার কথাই বলেছি, কিন্তু আমি আর মনে করাতে চাই না। মানে কি হয় কি, যেমন আমাদের এখানে করোনা কালে আমরা কত প্রিয়জনকে হারিয়েছি, আমি, আপনি, আপনারা সবাই। তো সেইটা আবার ফিরে আসুক, বা সেইটা আবার উস্কে
আসুক, আমরা তো চাই না। আস্তে আস্তে একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস, সেটা যতটা ম্লান হয়ে যায় ততটাই ভালো। আস্তে আস্তে স্মৃতি থেকে মুছে যাওয়াই ভালো, ওগুলো আর মনেও করানোর দরকার নেই, যার জন্য আমি গ্রামটার নামটা নিলাম না। তা এইটা ছিল ওই মন্দিরের ঘটনা। আত্মাকে কেউ মুক্তি দিতে পারে না, কোনো মহান্ত, কোনো মানে সাধক সাধিকা অঘরীতান্ত্রিক কেউ আত্মাকে মুক্তি দিতে পারে না। আত্মাকে মুক্তি দিতে পারে একমাত্র উপরওয়ালা ভগবান। ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে আজকে যদি যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট, যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, মানে ডাক্তারবাবু বা ইঞ্জিনিয়ার, তারাও দেখবেন বাবা মা গত হলে তারাও গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসেন, অর্থাৎ পিণ্ডদান করে আসেন। অর্থাৎ তারা কোথাও না কোথা থেকে বিশ্বাস করেন যে হ্যাঁ, এটা আমাদের কর্তব্য, এটাই সনাতনী, এবং এই রীতি নীতি মানলে ভালো হবে, খারাপ কিছু হবে না পিতৃপুরুষকে। এবং পিতৃপক্ষের শেষ ওই মহালয়ার ওই ভোরে গঙ্গায় স্নান করে তর্পণ করে কেউ বাড়িতেও করেন, পিতৃপুরুষকে জল দেয়। পিতৃপুরুষ মানে বাবা, ঠাকুরদা, কাকা, ঠাম্মা, যারা যারা গত হয়েছেন, দিদা, দাদু, সবাইকেই জল দেওয়া যায়। অনেকে গঙ্গার ঘাটে যান, অনেকে বাড়িতে করেন, অনেকে স্থানীয় কোনো পুকুর টুকুরে করেন। তা দেখুন, সংস্কার কুসংস্কার এগুলো সব যার যার নিজের ব্যাপার। কেউ করেন, কেউ করেন না, বাদ দিন। যারা মানে ভালো, না মানে আরও ভালো। এই যে প্রেতশিলা, যেখানে আত্মহত্যা করে, তাদের বাড়ির অনেকে যান, ওই প্রেতশিলায় পিণ্ডদান করেন, তাদের ছবিটা লাগিয়ে আসেন। কেউ মানেন, কেউ মানেন না। এটা আমার তো কিছু বলবার নেই, আমি তো স্টোরি টেলার, আমার ওসবে মাথা কামানোর দরকার নেই। প্যারানর্মাল নিয়ে আমার কোনো কাজ নেই, ও ছবিও তুলতে যাই না, এও করতে যাই না। তাহলে আমি ওই ক্যামেরা নিয়ে আমি বেরিয়ে পড়তে পারি, অনেক অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো এই হুগলি নদীর হাত দিয়ে আমি আপনার দেখাতে পারি, কিন্তু ও বেকার, ফালতু। এইবারে আমি চলুন ওই আজকে মাইকটা এইভাবে নিয়েছি, পুরো আলোটা দেখা যেত। তো একটা জিনিস করতে বলে গেছি, এই ভিডিওর উপরে চাপটা দিয়ে যে এটা করবো, তাহলে আলোটা একটু মাঝে মধ্যে নিবে নুবো হয়। তো যাই হোক, এরপরে আমি একটা ঘটনা বলছি, এটা রহড়ার ঘটনা, খড়দা রহড়া। তো যাই হোক, ওরা পাঠিয়েছে রিমিকা, ওর ডাক নাম রিমি এবং ভালো নাম ফাল্গুনি। এই ফাল্গুনি যখন ওখানে স্কুলে ভর্তি হয় ক্লাস 1-এ, তখন ওই বাড়িটাতে ভাড়া আসে। পাড়ার নাম আমি নিচ্ছি না, কারণ দেখুন, কোনো পাড়ার নামটা নেওয়াটা ভালো না, ঠিক আছে, আর আমার ধারে কাছে। তো বাড়িটা যেটা আছে সেটা বলছি। বাড়িটা একটু লম্বা গোছের, বেশ লম্বা বারান্দা, একদম টানা একটা বাড়ি। তো রিমিকারা ওই বাড়িতে ভাড়া আসে। রিমিকার এক ভাই, এক বোন, মানে বোন হচ্ছে সবচেয়ে ছোটো, বোধহয় বছরখানেক বয়স। রিমিকা তখন ক্লাস 1-এ ভর্তি হয়েছে। রিমিকার বাবা তো নিশ্চয়ই চাকরি করেন, আর ভাইটাও ছোট। তো যাই হোক, রিমিকা বলছে যে কাকু, ওই বাড়িতে গিয়ে না আমার ভয় লাগলো। যেদিন ওই বাড়িতে ভাড়া আসি, সেই থেকে আমার একটা কিরম ভয় 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 লাগতো। তো যাই হোক, বলছে বাড়ির সামনে উঠোন ছিল, তা যেহেতু আমরা ভাড়া গেছি, ওই জন্য বারান্দার মাঝখান থেকে একটা পার্টিশন করা হয়েছে। বললো, তা মা করতো কি জানেন তো, মা, আমি তো খেলতাম স্কুল থেকে এসে ওই বাড়ির মেয়েটার সাথে, ওই বাড়ির মেয়েটাও, তার নাম হচ্ছে শান্তা, ওই একসাথে ওরা পড়তো, ওই স্কুলে এক ক্লাস, এক সেকশনে পড়তো ওরা। তাই ও খেলার সাথী ছিল, খেলতো ওরা। তা বলছে মা বোনকে নিয়ে ওই বিকেলবেলাটায় ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো, ওই পাঁচিলের সামনেরটা দিয়ে। বোন তো তখন একদম ছোট, বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমি খেলতাম। তা বলছে একদিন আমি এরকম খেলছি, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, বললে আমি দেখলাম মা ঘরে ঢুকলো। মাকে ঘরে ঢুকতে আমি দেখি। তো আমি ঘরে ঢুকতে দেখেছি, এবার দেখছি ঘরের আলো জ্বলছে না। তাই আমি বললাম মা ঘরে ঢুকলো, অথচ বোনকে কিন্তু আমি দেখিনি। আমাকে এটা কিন্তু বলেছে, কাকু আমি বোনকে দেখিনি, বোন মায়ের কোলে ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ 1978 সালের কথা, ঘটনাটা 1978, তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি। তো বলছে আমি কিন্তু মাকে, মানে বোনকে কোলে নেওয়া এটা দেখিনি, মাকে পরিষ্কার ঘরে ঢুকতে দেখেছি, কিন্তু আলোটা জ্বলছে না। আমি তখন দৌড়ে এসে ঘরে ঢুকি, ঘরে ঢুকে আমি বলছি, ও মা, ও মা, তুমি আলো জ্বালোনি কেন? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এবার আমার ভয় লাগে, আমি দৌড়ে গিয়ে পাঁচিলের ধারে যাই, কারণ বলছে মাকে আগে দেখা যেত, এখন এই ভদ্রলোকরা আবার মানে একটা ঘর বাড়িয়েছেন, এক্সটেনশন করেছেন, তাই মা ওখানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় না, নিচে উঠোনে নেমে গেলে তারপর মাকে দেখা যাবে। মাকে যে জিজ্ঞাসা করছি, ও মা, ও মা, তুমি ঘরে ঢুকলে, তুমি আলো জ্বাললে না?
তখন মা বলছে যে ধুর, আমি তো এখানে বোনকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখছিস না, আমি তো ঘরে যাইনি। তখন রিমিকা বলছে আমি যে তোমাকে তো ঘরে ঢুকতে দেখলাম। তো রিমিকা তখন বলছে যে তাহলে মা কাকে দেখলো, মা তাহলে কাকে দেখলো, যে ইয়েটা হলো না, এই যে আলোটা সর্বনাশ করে নিল, যে মা তাহলে কাকে দেখলো। তো অতটুকু মেয়ে ক্লাস ওয়ানে যাই পড়ুক, ও তো আর ভুল রেখেনি, ও তো মানে দেখুন অতটুকু বাচ্চা আজকে 78 সালের ঘটনাগুলো কিন্তু এখন মনে রেখেছে, আজকে ও কত বড় হয়ে গেছে। তখন বলছে তখনকার মানে ওর ফিলিংসটা ও আমাকে বোঝাচ্ছে যে আমি মাকে পরিষ্কার ঢুকতে দেখেছি কাকু, জানেন। বলছে মা, বলছে মা যায়নি। দেখুন কিরকম হয়। বলছে এরপরে পৌষ সংক্রান্তিতে তখনকার দিনে জানেন তো ওই 70-এর দশকেও বাড়িতে পিঠে পুলি হতো, এখন তো এগুলো চল হয়ে গেছে, এখন পিঠে পুলি উৎসব হয়, সবাই কিনে কিনে খায়। অনেকের বাড়িতে হয় কিন্তু রেয়াজটা নেই আর কি, ঠাকুমা দিদিমারাই আজকাল আর নেই, তার পিঠে পুলি কোথার থেকে হবে। তো রিমিকার মা ওই পিঠে বানাচ্ছে, এবার রাত হয়ে গেছে। তো রিমিকার ভাই বোনরা খাওয়া দাওয়া করে নিচ্ছে, সবাই তো ছোটো ছোটো। রিমিকার বাবাও খেয়ে দেয়ে ছেলে মেয়েদের নিয়ে, ওদের ওই একটাই রুম, জানেন তো। তো ওদের ঘরটা ছিল, আমি বলি, বারান্দা থেকে উঠে ঢুকলেই সামনে রান্নাঘর, ওই রান্নাঘরের পাশ থেকে দরজা চলে গেছে, ওখান থেকে বেরোলেই ওদের শোবার ঘর বড় একটা। ওই শোবার ঘরের দরজাটা আপনি পিছন দিক দিয়ে খুললে ওখানে মানে টয়লেটগুলো রয়েছে গ্রিল দিয়ে ঘেরা, ওপাশ থেকে আসার কোনো সম্ভাবনা নেই কারো, গ্রিল দিয়ে ঘেরা ছিল। তো রিমিকার মা সেদিন পিঠে বানাচ্ছে, তা পিঠে বানাতে বানাতে তো অনেকগুলো পিঠে বানিয়েছে, তা বানানোর পরে তো ভাবছে যে এই খানিকটা গোলা রয়ে গেল পিঠের, তা এই কটা ভেজে ফেলি, কিন্তু উনুনের আঁচটা নিবু নিবু। উনি তখন করলেন কি, যে খানিকটা কয়লা আবার উনুনের মধ্যে দিলেন আঁচটা বাড়াবার জন্য, যে এই কটা পিঠে ভেজে একেবারে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ব। আর রিমিকা তার বাবা তার ভাই বোন বাবার সাথে খাটে শুয়ে আছে, ঠিক আছে। রিমিকার মা উনুনে কয়লা দিয়ে এবার পিঠেগুলোতে তো হাত দিতে পারেন না, হাতে কয়লা ধরেছেন, তো কয়লার হাতটা তো ধুতে হবে। উনি বাথরুমের দিকে যাচ্ছেন হাত ধুতে, রান্নাঘর থেকে বেরিয়েই ওনার সাথে কারুর একটা ধাক্কা লাগলো। মানে একটা মানুষের সাথে একটা মানুষের যদি খুব জোরে ধাক্কা লাগলে যা হয় সেই অনুভূতি, এমন না যে উনি দেয়ালে ধাক্কা খেয়েছেন, পরিষ্কার কারুর গায়ের সাথে একদম লেগে গেছে, ধাক্কাটা লেগে গেছে। আর ধাক্কাটা লাগাতেই রিমিকার মা চিৎকার করে উঠে, যে চিৎকারে রিমিকার বাবা উঠে গেছে, উঠে যে কি 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 হলো কি হলো কি হলো। তখন রিমিকার মা বলছে যে আমি রান্নাঘর থেকে বেরোতে গেছি, কারুর সঙ্গে মনে হয় আমার ধাক্কা লাগলো। তখন বলছে দূর, কি বলছো তুমি, কি আছে এখানে, আমি তো তোমার ছেলে মেয়েদের নিয়ে আমি খাটে শুয়ে আছি, আমরা তো কেউ উঠিনি। বললেন না তো সে তো জানি, কিন্তু কার সঙ্গে ধাক্কা লাগলো আমার। এবার উনি ভয় পেয়ে গেছেন। উনি তখন ভয় পেয়ে বলছেন যে তুমি, বাচ্চারা ওখানে শুয়ে আছে তো, তুমি একটু দাঁড়াও, হুম, আমি হাত ধুয়ে নিই। উনি তখন করলেন কি, ওই উনুনের আঁচ পুরো ফেলে দিলেন, ওই গোলাটাকে ঢেকে রেখে দিলেন, পিঠের গোলা ঢেকে রেখে উনুনের আঁচটা ফেলে হাত মুখ ধুয়ে উনি শুতে গেলেন। বুঝতে পেরেছেন। এইবার থার্ড ঘটনাটা ঘটলো আর একদিন। বলছে রিমিকা বলছে আমার মাসি এসেছে, তা বলছে আমাদের তো ওই একটাই শোবার ঘর, তা সংকুলার হয় না, তা বারান্দায় একটা চৌকি পাতা আছে, তা মাসি ওইখানটাতে শুতো, বিছানা টিছানা করে মশাই টাঙানো যেত, শুতো, দেয়ালে পেরেক টেরেক গেঁথে ওই মশাই টাঙিয়ে শুতো। বলে মাসি বাইরে শুয়েছে, হ্যাঁ, অনেক রাত। হঠাৎ মাসির মাঝরাতে ঘুম ভেঙে গেছে। মাসি দেখছে শোয়া অবস্থায় যে রিমিকার মা মাসির মাথার সামনে দাঁড়ানো। তো মাসি বলছে যে কে রে, দিদি নাকি, এই দিদি তুই উঠলি, এই দিদি তুই কি উঠলি, কোনো সাড়া নেই, শব্দ নেই। এবার ওর মাসি ধরপড় করে উঠে বসেছে, উঠে বসে দেখছে কিচ্ছু নেই। তখন দরজা ধাক্কেছে, দরজা ধাক্কে বলছে এই দিদি শিগগিরই দরজা খোল, শিগগিরই দরজা খোল। তো উঠে গেছে রিমিকার মা, উঠে দরজা খুলে দিয়েছে, বললো আমি বাইরে শোবো না, আমি ভিতরে শুচ্ছি। আর কিছু বলেনি, ভিতরে শুয়েছে। পরদিন সকালে উঠে রিমিকার মাকে বলছে যে দিদি তুই কি করেছিলি, তুই কি মাঝরাত্রি উঠেছিলি, উঠে আমার খাটের সামনে দাঁড়িয়েছিলি। তা বলছে না, তো আমি উঠবো কি করে।
তুই তো দরজা ধাক্কালি, তখন আমি আমার ঘুম ভাঙলো, আমি দরজা খুললাম, আমি কেন দাঁড়াতে যাব? বলে কেউ তো দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এরপর থেকে বাসি ওদের বাড়িতে আসলে বারান্দায় শুতো না, বুঝতে পেরেছেন? মাসি বারান্দায় মানে বেড়াতে আসলে আর বারান্দায় শুতো না, বারান্দাটাকে অ্যাভয়েড করতো। আর প্রেমিকা বলছে আমার ভয় ভয় লাগতো। বললো আমি কয়েক বছর ওখানে কাটিয়েছি কাকু, যখন আমি ক্লাস 5-এ উঠি তখন ওই বাড়িটা আমরা ছেড়ে দিই, আমরা অন্যত্র চলে যাই। এবং অন্যত্র যাওয়ার পরে আমরা জানতে পারি যে ওই বাড়িটা মানে যিনি বাড়িওয়ালা, তার মধ্যে 2 ছেলে 1 মেয়ে, যে মেয়েটি এই রিমিকার সাথেই পড়তো। তো উনি বানাননি বাড়িটা, ওখানে জমি কিনে বাড়িটা উনি কিনেছিলেন কারুর থেকে। এবং যার থেকে কিনেছিলেন, তখনকার দিনে এত গ্যাস ট্যাসের তো অত প্রচলন হয়নি, তখন ওই প্রাইমার স্টোভে কিছু রান্না করছিলেন উনি ভদ্রমহিলা, এবং সেটা বাস্ট করে উনি মারা যান। বুঝতে পেরেছেন? বাস্ট করে উনি মারা যান। এইটা ছিল ঘটনাটা। রিমিকা মানে বলেছে আমাকে যে এই বাড়িটা আমরা ছেড়ে দিই, এবং পরে এটা জানতে পারি। তো এই ঘটনাটাও আমাকে জানায়। এবং ওই যে বাড়িটা, তখন ওই পাড়ার মধ্যেই ভদ্রলোকই কিন্তু ইঞ্জিনিয়ার তখনকার দিনে, যার জন্য ওটা ইঞ্জিনিয়ার বাড়ি নামেও পরিচিত তখনকার দিনে ছিল। এখন কি আছে আমি জানি না, বলতে পারবো না। আমি এইটুকু খালি বললাম, খালি পাড়ার নামটা বললাম না। আর ওই ভদ্রমহিলা রেডিওতে গান গাইতেন, তাও বলে দিলাম। ঠিক আছে, এইটুকু বললাম, আর বেশি দূর এগোলাম না, কারণ এটা তো একটা বুঝলেন সোশ্যাল মিডিয়া, সব কিছু বলা উচিত না। তো যাই হোক, রিমিকার ঘটনাটা আপনারা শুনলেন। এইবারে চলুন, কতটা হলো ভাই? 41 মিনিট, চলুন ওটা বলে দেওয়া যাবে। এইবারে কাটোয়া থেকে সুজয় ভট্টাচার্য আমাকে একটা ঘটনা পাঠিয়েছে। ঘটনাটা হলো, এর একটা বন্ধু আছে, এই সুজয়বাবু এক বন্ধু আছে, নাম হচ্ছে রবীন ঘোষ। এবং এই রবীনবাবুর বাড়িটা হচ্ছে মানে এই সুজয়বাবুদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরত্ব। এখন দুজনের সাথে হয়তো এক স্কুলে পড়তো টড়তো, বা কোনোভাবে জানাশোনা, মানে খুব ঘনিষ্ঠ বন্ধু বলছে। তো ওই রবীন ঘোষ, সে হায়দ্রাবাদে উনি একটা 5 স্টার হোটেলে উনি চাকরি করতেন। ঠিক আছে, তো ঘটনাটা মাস 6 আগে। তো ঘটনাটা হয় কি, ওই রবীনবাবুর কাছে একটা ফোন যায় বাড়ি থেকে, যে তুই একটু বাড়িতে আয়, দাদুর অবস্থা খুব খারাপ, তোকে দেখতে চাইছে, এবং ডাক্তারটা জবাব দিয়েছে, তুই যত তাড়াতাড়ি পারিস আয়। তা রবীনবাবু করেছেন কি, ওই তৎকালে সেকেন্দ্রাবাদ হাওড়া মানে ইস্ট কোস্ট এক্সপ্রেসের উনি টিকিট কেটেছেন। টিকিট কেটে তৎকালে টিকিট কেটে এসছেন। এবার ট্রেনটা বিকেলে ঢুকে যাওয়ার কথা হাওড়ায়, কিন্তু 3 ঘন্টা লেটে ঢুকে ওটা 7টায় ঢুকেছে। এবার 7টায় ঢোকার পরে উনি ব্যান্ডেল পর্যন্ত এসে, সেখান থেকে ব্যান্ডেল থেকে চেঞ্জ করে কাটোয়াতে আস্তে আস্তে ওনার রাত হয়ে গেছে। তখন আর গাড়ি ঘোড়া কিছু নেই, ফাঁকা মাঠ, নির্জন শুনশান। তো ওই দিনটা উনি সুজয়বাবুদের বাড়িতে থাকতে পারতেন, কিন্তু উনি থাকেননি। না থাকার কারণে, কারণ দাদুর এইরকম অবস্থা, যদি কিছু হয়ে গিয়ে থাকে, দাদুকে অন্তত একবার মানে জীবদ্দশা একবার দেখতে ওনার খুব ইচ্ছে। তা উনি করেন কি, যে সুজয়বাবুদের বাড়িতে না গিয়ে উনি ওনাদের বাড়ির দিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা গিয়ে, পাকা রাস্তায় গিয়ে উনি দাঁড়িয়ে থাকলেন কোনো গাড়ির জন্য। কিন্তু কোনো গাড়ি আর নেই, ভাই কি করে যাবে, অত দূর হাঁটাও তো সম্ভব না। কি একটা মোড় পড়ে, সেই মোড়ে নামতে হয় ওদের বাড়িতে যেতে গেলে, রবীনবাবুদের বাড়ি। তো দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছে দূর থেকে একটা টিমটিমে আলো, মানে একটা ভুটভুটি ভ্যান ভুটভুট ভুটভুট করতে করতে আসছে, মানে যাতে করে সবারইও হয়, আবার তরকারিও টানে, কোনো জায়গায় ইট ফিটও টানে, আপনারা দেখবেন ওই ভুটভুটি ভ্যান। তো মানে ভ্যানের সাথে ইলেকট্রিক লাগানো আর কি, মোটর লাগানো। তো সেটা এসে তাকে হাত দেখিয়ে থামিয়েছে রবীনবাবু। হাত দেখিয়ে থামিয়ে বলছে, ভাই অমুক মোড়ে যাবে? তা হ্যাঁ বা না কিছু বলেনি, ঘাটটা নেড়েছে, হ্যাঁ। এবং তখন তো শীতকাল, আজ 6 মাস আগের কথা বলছি। তো ওই ভ্যানওয়ালার মুখটুক ঢাকা ছিল, মানে গামছা বা কাপড় দিয়ে বা কান ফান দিয়ে এসব দিয়ে ঢাকা, তো দেখতে পাইনি। তা রবীনবাবু ভ্যানে উঠে বসেছে, ও ভ্যানটাকে ঘুরিয়ে নিয়ে সোজা ওই দিক দিয়ে যাচ্ছে, ভুটভুট করতে। তার রবীনবাবু ইষ্টনাম জপছে। এই ইষ্টনাম জপার একটা কারণ আছে, ওই রাস্তা দিয়ে যেতে গেলে একটা বাড়ি পড়ে, বাড়িটা প্রচণ্ড হন্টেড, ওই বাড়ির ভিতরে অনেকে সুইসাইড করেছে, অনেকে। ওই বাড়ির পাশ দিয়ে
মানে রাতের বেলায় মানে নইব নইব চ অত রাতে আরও যাওয়া মানে চিন্তা করতে হয় না। বাড়ির অনেক ইতিহাস সে বাড়ির লোকের মুখে শুনেছে, যার জন্য উনি ইষ্টনাম জপ করতে করতে যাচ্ছেন যে ঠাকুর বাঁচাও, গাড়ি যেন খারাপ না হয়, ভ্যান একটা পেয়েছি কোনো রকমে, তুমি যেমন করে হোক আমাদের বাড়ির মোড়টাতে পৌঁছে দাও। কিন্তু জানেন, বিধি বাম, বিধি বাম, যাহা চাই তাহা পাই না। গাড়িটা খারাপ হবি তো সেই বাড়িটার সামনে এসেই খারাপ হলো, সেই হন্টেড বাড়িটার সামনে। এবার এর তো বুক কেঁপে গেছে যে আপদ খারাপ হলি তো এইখানেই হলি, মানে কি বিপদ, মানে তো হাত পা কাঁপতে শুরু করেছে। এবার ভ্যানওয়ালা স্টার্টটা বন্ধ হয়ে যাতে নেমে নিচু হয়ে ঝুঁকে পড়ে গাড়ি সারানোর চেষ্টা করছে। আর ভয়ে রবীনবাবুর পেচ্ছাপ চেপে গেছে। ইনি ভ্যানটাকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে পেচ্ছাপ করতে দাঁড়িয়েছেন, কারণ প্রস্রাব করেছেন। প্রস্রাব করে প্যান্টের চেন টেন টেনে যেই ঘুরতে গেছেন, দেখছেন কোথায় ভ্যান, ভ্যানও নেই, ভ্যানওয়ালাও নেই, ভ্যানও নেই, ভ্যানওয়ালাও নেই। বলছি কি রে ভাই, এ কি? তখন উনি শুনতে পাচ্ছেন ওই বাড়িটার মধ্যে থেকে ওই ভ্যানওয়ালা, বাবু আমি এখানে, বাবু আসুন আমি তো এখানে, এই এক্ষুনি গাড়ি রিপেয়ার হয়ে যাবে আসুন। না মানে হিপনোটিজম হয়ে গেছে, মানে হিপনোটাইজড হয়ে গেছে, সেই বাড়ির দিকে যাচ্ছে। এই বাড়ির প্রায় কাছাকাছি গেছে, বারান্দাটা উঠেছে, দেখছে সাদা শাড়ি পরা এক মহিলার দিকে তাকিয়ে হাসছে, রবীনবাবুর দিকে তাকিয়ে। ওখান থেকে কাঁধে ব্যাগটা ফেলে ওই যে দিগ্ভ্রষ্ট হয়ে দৌড়েছে, দিগ্ভ্রষ্ট হয়ে দৌড়েছে, মানে রাস্তায় পড়ে যে অজ্ঞান হয়নি এটা ভালো। এবং একটা সময় দিয়ে তার বাড়ির মোড়ে যেখানে নামার কথা ছিল সেখানে গিয়ে পৌঁছায় এবং বাড়িতে যায়। দাদু মরেনি, দাদু ঠিকঠাক ছিল, কিন্তু এই রবীনবাবুকে হাসপাতালে ভর্তি করতে হয়। বুঝতে পেরেছেন? তার এত জ্বর এসে গেছে, ভুলভাল বকতে শুরু করেছে এবং তাকে হসপিটালাইজড হতে হয়। এবং উনি যে পৌঁছে গেছেন, উনি যে ফোন করবেন বাড়িতে, ওনার ফোনে চার্জ ছিল না। এতখানি ট্রেন জার্নি করে এসছেন, যদিও ট্রেনে চার্জার পয়েন্ট ফয়েন্ট থাকে, হয়তো চার্জ দেননি, বা অন্য লোক চার্জার গুঁজে রেখেছিল, উনি চার্জ দেওয়ার সময় সুযোগ পাননি, বা অক্ষেয়াল চার্জটাও উনি দিয়ে রাখেননি। তাহলে বাড়িতে একটা ফোন করতে পারতেন, কোনো একটা ব্যবস্থা হতো, সেটাও করতে পারেননি। এটাও সুজয়বাবু আমাকে লিখে পাঠিয়েছেন যে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, ওর কিন্তু ফোনে চার্জ ছিল না, তারা একটা যোগাযোগ করতে পারতো সুজয়বাবুর সাথে, তার জন্য কথা বলার মতো পরিস্থিতিতেও ছিল না। তাহলে দেখুন কার মৃত্যুর কথা আর কে হসপিটালাইজড হলো। এবারে বুঝতে পেরেছেন যে এই অপ্রাকৃত অনৈসর্গিক জিনিসগুলো কিভাবে আসে। এই ভ্যানওয়ালাকে চেনা, কোথার থেকে রাত্রিবেলায় ভাই ওই ভ্যানওয়ালা চলে এলো। এইরকম এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা কারো কারো জীবনে ঘটে যায়। ঘটনাটা কালকে আমি পড়েছি, আমি আপনাদের বলে দিলাম। তো আপনাদের একটা কথা বলি, আমি প্রথম ঘটনায় যেটা বলেছি, পোস্ট যদি কেউ দেখতে চান আমার মেসেঞ্জারে আসবে, হোয়াটসঅ্যাপে আসবেন না। যাদের কাছে ঘটনা আছে তারাই আসবেন, আর যারা প্রথম থেকে হোয়াটসঅ্যাপে আছেন বা গল্প, তারা চাইলে আমি পোস্টে দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো আমি ইয়েতে যাব না, কন্ট্রোভার্সিতে যাব না। যখন আমি ক্লিয়ারিটি পাবো ঘটনাটা, আমি তখন বলবো, যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, ঠিক আছে, বা কোনো ইস্যু না আসে। আমি তখন আপনাদের ঘটনাটা শুনিয়ে দেবো। আর আজকে কিছু তো শুনে তো আপনারা বুঝতে পেরেছেন যে কোথাকার ঘটনা আমি বলতে চেয়েছি বা কি বলতে চেয়েছি। যাই হোক, এনিহাউ, আজকের মতো এখানে শেষ করি। আমি একটা কথা বলি, যার যেটা কমেন্ট করার দরকার হয় করবেন, আমি যতটা পারি দেখুন আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো প্রশ্ন থাকে, তার উত্তর যদি একটু বড় হয় তাহলে দেবো উত্তর, কোনো অসুবিধে নেই। যারা ঘটনা পাঠাতে চান তাদের বলি, প্রত্যেকবারই বলি, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রাবতী, তো ওইটাকে প্রেস করুন এবং পুরো ডেসক্রিপশন আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এবং ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে একটা হাই লিখে আপনি আপনার ঘটনা সেন্ড করবেন, আমি ঠিক দেখে নেব। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঘটনাটা এক্ষুনি আপলোডে বসাচ্ছি, চিন্তা করবেন না। তো দিনটা সবার ভালো কাটুক, ভালো থাকুন। আবার দেখা হবে ঠিক এরকম কোনো বুধবার বা শুক্রবার বা সোমবারে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন, আমার আসার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ ঘটনা শোনার জন্য। আজকের মতো আসি, নমস্কার।